সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই পাঠে। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান অধ্যায় থেকে আলোচনা করব কিছু বিষয় নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, বাসায় ভালোভাবে লেখাপড়া করতেছো। প্রথমে আমরা আজকে কি শিখবো সে সম্পর্কে আলোচনা করে নিই। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা মহাবিশ্বের অন্তিম পরিণতি কি সেটা ব্যাখ্যা করতে পারবে, মহাবিশ্বের মূল ঘটনা, মূল বস্তু ও ঘটনা ব্যাখ্যা করতে পারবে। তো এই ছিল আজকের অধ্যায়ের শিক্ষণফল। চলে যাই আমরা মূল অংশে। মহাবিশ্ব সৃষ্টির রহস্য উন্মোচনের পরেই চিন্তাশীল ব্যক্তি, দার্শনিক এবং বিজ্ঞানীদের মনে প্রশ্ন, এই মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি আসলে কি হবে। আমরা জানি মহাবিশ্ব একটা মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং এই বিস্ফোরণ এখনো ঘটার পরে এখনো এই মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারণশীল হচ্ছে। কিন্তু মহাবিশ্ব কি চিরকালই এভাবে সম্প্রসারণশীল হতে থাকবে, না কখনো থেমে যাবে? থামলে আসলে কি হবে? এসব অনেক প্রশ্নের উত্তর বিজ্ঞানীরা খোঁজার চেষ্টা করেছেন এবং মহাবিশ্বের অন্তিম পরিণতি কি তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকমের তত্ত্ব এবং মনোভাব এবং মতবাদ প্রদান করেছেন। এগুলো নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। এই মহাবিশ্বে কিছু অদৃশ্য বস্তু রয়েছে। গ্যালাক্সিগুলো পর্যবেক্ষণ করলে আমরা গ্যালাক্সির নক্ষত্রগুলোর অধিকাংশর ভর চিন্তা করে থাকি এদের কেন্দ্রে বিন্যস্ত। আর এ কারণেই এই ভরকে কেন্দ্র করে নক্ষত্রগুলো গ্যালাক্সির চতুর্দিকে পরিভ্রমণ করতে বলে আমরা মনে করি। এখানে আমরা ভিডিও চিত্রের সাহায্যে মহাবিশ্ব যে সম্প্রসারণশীল সেটা দেখানোর চেষ্টা করেছি, ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং নক্ষত্রগুলো পরস্পর থেকে দ্রুত বেগে ছড়িয়ে পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এরা গ্যালাক্সির নিজস্ব গ্যালাক্সির চতুর্দিকে পরিভ্রমণ করছে। যেহেতু এই গ্যালাক্সিগুলোতে মহাকর্ষ বল কেন্দ্রের নিকটে অনেক বেশি, তাই এই ঘূর্ণায়মান নক্ষত্রগুলোর গতিবেগ কেন্দ্র থেকে এদের অনেক সময় দূরত্বের ঘূর্ণায়মান নক্ষত্রগুলোর গতিবেগ থেকে অনেক বেশি হওয়া উচিত বলে বিজ্ঞানীরা মতবাদ দিয়ে থাকে। এবার আমরা এই মহাবিশ্বের মূল বস্তু এবং কিছু অভ্যন্তরীণ গঠনের ঘটনা নিয়ে আলোচনা করব। মহাবিশ্বের সূচনা ঘটেছিল এক মহাবিস্ফোরণের মাধ্যমে, এটা আমরা জেনেছি। ওই সময় বিস্ফোরণের সময় যা জন্মেছে সেগুলি হলো পদার্থ এবং শক্তি। ওই মহাবিস্ফোরণের সময় ওই পদার্থ গুলো ছিল অত্যন্ত উত্তপ্ত এবং ঘনীভূত। বিজ্ঞানী জর্জ গেমো হিসেব করেছেন মহাগর্জনের প্রথম সেকেন্ডে এই মহাবিশ্বের
তাপমাত্রা ছিল 150 কোটি কেলভিন। এই তাপমাত্রায় স্বাভাবিক পরমাণু বা অস্তিত্বগুলো টিকে থাকতে পারে না। এ সময় বিরাজমান যে কণিকাগুলো ছিল সেগুলো হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ফোটন, নিউট্রিনো এবং এদের এন্টিকণা বা প্রতিকণা সমূহ। এই উচ্চ তাপমাত্রায় এসব কণার গতিশক্তি ছিল অনেক বেশি। এদের দ্রুতি বেড়ে যেয়ে নিজেদের মধ্যে এরা সংঘর্ষ ঘটাতো এবং এই সংঘর্ষের ফলেও নতুন নতুন মৌলিক কণা বা বস্তু কণা বা এদের প্রতিকণার সৃষ্টি ঘটে। আবার এরকম উচ্চ শক্তির কণাগুলোর মধ্যে সংঘর্ষের ফলে ইলেকট্রন প্রোটন জোড়ার সৃষ্টি হতো। পরক্ষণে আবার এই ইলেকট্রন প্রোটন বা ইলেকট্রন পজিট্রনের সংঘর্ষের ফলে উচ্চ ফোটন নির্গত হতো শক্তিরূপে, যাকে আমরা মোটামুটি গামা রশ্মি বলে বিবেচনা করে থাকি। এভাবেই মহাবিশ্বের সম্প্রসারণ খুব দ্রুত ঘটে এবং মহাবিশ্বের পরিধি বাড়তে থাকে। দ্রুত ছড়িয়ে পড়তে থাকে সকল পদার্থ এবং ধীরে ধীরে শীতল হতে থাকে এবং শীতল হতে হতে পরিণত হয় গ্যাস মণ্ডলে বা গ্যাসের মেঘমণ্ডলে। মহাবিস্ফোরণের প্রায় 100 সেকেন্ড পর বিশ্বের তাপমাত্রা কমে দাঁড়ায় 100 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় সরল নিউক্লিয় বল প্রাধান্য হয়ে থাকে। এই বলের অধীনে প্রোটন ও নিউট্রন জোটবদ্ধ হয়ে মহাবিশ্বের সর্বপ্রথম পরমাণুর কেন্দ্র সৃষ্টি করে এবং এই সর্বপ্রথম সৃষ্ট এই কেন্দ্র বা ভারী পরমাণু হলো কেন্দ্র হলো ভারী হাইড্রোজেন বা ডিউটেরিয়াম। এখন আমরা এই যে কণাগুলো সৃষ্টি হয় সেগুলো একটা মডেল, প্রমিত মডেল, সেই মডেল নিয়ে আলোচনা করব। প্রমিত মডেল আধুনিক কণা পদার্থবিজ্ঞানের এমন একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব যার মাধ্যমে সকল ভৌত কণার গঠন, তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বলের মিথস্ক্রিয়া ব্যাখ্যা দিয়ে থাকে। বিংশ শতকের মধ্যভাগ থেকে শুরু করে অদ্যাবধি অর্থাৎ বর্তমান পর্যন্ত এই তত্ত্বের মাধ্যমেই সকল অগ্রগতি সম্পন্ন হয়েছে। 1970 এর দশকে বিজ্ঞানী কোয়ার্ক পরীক্ষামূলকভাবে এটি প্রমাণ করেন এবং এটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত ছিল এবং এই প্রমিত মডেলের প্রমাণিত হয়েছিল। আবার এরপরই তিনি কিছু কণা সৃষ্টি করেন যেগুলোকে বোটম কোয়ার্ক, টপ কোয়ার্ক এবং তাই নিউট্রিনো ইত্যাদি আবিষ্কার করেন, যার ফলে এই কোয়ার্ক যে বিজ্ঞানী কোয়ার্ক যে কণাগুলো আবিষ্কার করেছিলেন সেগুলোর সাহায্যে তিনি এই প্রমিত মডেলকে আরো প্রশ্নাতীত বা বিতর্কের ঊর্ধ্বে নিয়ে আসেন এবং তিনি কণাগুলো সৃষ্টির রহস্য সাফল্য এনে দেন। এই মডেল অনুসারে মহাবিশ্বের বস্তু কণাগুলো মোটামুটি দুই ভাগে ভাগ হয়ে যায় বা বিজ্ঞানীরা ভাগ বিভক্ত করেন। এদের একটি হলো হারমিয়ন কণা, একটি হলো বোসন কণা। নিচে এদের নিয়ে এরপর আমরা এই বোসন কণা এবং হারমিয়ন কণা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা
কোয়ার্ক কণা নিয়ে আলোচনা করব। এখানে চিত্রে আমরা বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের সাপেক্ষে এই কণাগুলো পেয়েছি, কোয়ার্ক কণাগুলো সেগুলো দেখানোর চেষ্টা করেছি। এই কোয়ার্ক কণাগুলো মূলত দুই ধরনের, একটা হলো ফার্মিয়ন কণা, একটা হলো এই কোয়ার্ক কণাগুলো দুই ধরনের হয়ে থাকে। একটা হলো আপ ডাউন কোয়ার্ক, অর্থাৎ এরা তৈরি করে প্রোটন কণা। প্রথমে আমরা কোয়ার্কের 1 নম্বর কণা যেটা, সেটা নিয়ে আলোচনা করব। কোয়ার্ক হচ্ছে পদার্থ গঠনের অন্যতম একটি মৌলিক কণিকা, যেখানে আমরা কণাগুলো দেখতে পাচ্ছি। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি না কেন মূলত প্রোটন এবং নিউট্রন দিয়ে এরা তৈরি। আর এই প্রোটন আর নিউট্রন গঠিত হলো এই কোয়ার্ক কণা। মোটামুটি দুটি আপ এবং দুটি ডাউন কণা দিয়ে আপ এবং ডাউন কণা দিয়েই মোটামুটি এই কোয়ার্ক তৈরি হয়। এদের মধ্যে একটি ডাউন কোয়ার্ক নিয়ে প্রোটিন এবং দুটি ডাউন ও একটি আপ কোয়ার্ক নিয়ে নিউট্রন তৈরি হয়। তাহলে কি বললাম, দুটি আপ কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক নিয়ে গঠিত হয় প্রোটন, এবং দুটো ডাউন এবং একটি আপ নিয়ে হয় কোয়ার্ক নিয়ে হয় নিউট্রন। এবার আমরা এই ফার্মিয়ন কণার লেপটন নিয়ে আলোচনা করব। পদার্থ গঠনের আরেক প্রকারের মৌলিক কণিকা হচ্ছে লেপটন কণা। মোটামুটি 6 ধরনের লেপটন কণা আছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইলেকট্রন, আর বাকি দুটো হচ্ছে নিউ, টাউ, এবং এদের সাথে জোড়ায় জোড়ায় রয়েছে ইলেকট্রন নিউট্রিনো, নিউ নিউট্রিনো এবং ট্রাই নিউট্রিনো। এবং এই নিউট্রিয়ন হচ্ছে বৈদ্যুতিক চার্জ, দুর্বল, সক্রিয় এবং ক্ষুদ্র বলের মৌলিক কণা। পদার্থের মধ্যে দিয়ে এই কণা প্রায় অবিকৃত অবস্থায় চলাচল করতে পারে। এই প্রত্যেকটি ইলেকট্রনের আবার নিজস্ব কিছু প্রতিকণা রয়েছে। একটু আগে আমরা বলেছিলাম, দেখো গঠিত হচ্ছে দুটো আপ এবং একটি ডাউন দিয়ে প্রোটন, এবং দুটো ডাউন এবং একটি আপ দিয়ে হচ্ছে নিউট্রন, যেগুলো আমরা চিত্রের সাহায্যে বা ভিডিওর সাহায্যে দেখানোর চেষ্টা করি। এবার আমরা ভূষণ কণা নিয়ে কিছু আলোচনা করব। আমরা জানি মহাবিশ্বে মূলত 4টি মৌলিক বল রয়েছে। এটা হলো মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল ও দুর্বল নিউক্লিয় বল। ইতিমধ্যে তড়িৎচুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল একীভূত করা হয়ে গেছে। বাকি বলগুলো ধীরে ধীরে একীভূত করার জন্য বিজ্ঞানীরা নিরলস চেষ্টা করে যাচ্ছেন। কোয়ান্টাম বলবিদ্যা অর্থাৎ পদার্থবিজ্ঞানের একটি অংশ হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। এই বলবিদ্যা অনুসারে এই মৌলিক বলগুলো কাজ করে কণার আদান প্রদানের মাধ্যমে। আর এই বলবাহী কণাগুলি হচ্ছে ভূষণ। আমাদের ভারতীয় উপমহাদেশের বিজ্ঞানী সত্যেন ভূষণ বা সত্যেন বোস এই কণাগুলোর আবিষ্কার করেন বলে তিনি, তার নাম অনুসারে এই কণাগুলিকে ভূষণ কণা বলা হয়। তিনি আমাদের পাশ্চাত্য অক্সফোর্ড
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন। তিনি এই ঘোষণা বা বসন্তনা আবিষ্কার করেন। তার নাম অনুসারেই একে ঘোষণা বলা হয়। এই ঘোষণা আবার দুই ধরনের, একটা হচ্ছে গজ বোসন, আরেকটা হচ্ছে হিগস বোসন। এখন আমরা গজ বোসন নিয়ে আলোচনা করব। চিত্রে আমরা একটি গজ বোসন কণা দেখতে পাচ্ছি। এই গজ বোসন কণাকে বা ডব্লিউ বোসন বা জেড বোসন বলে অভিহিত করা হয়েছে। এগুলো হলো গুণ এবং ফুটন কণা। এদেরকে আগেও বলেছি ডব্লিউ এবং জেড বোসন বলা হয়েছে। এখানে আমরা একটা জেড বোসন কণা গঠন দেখতে পাচ্ছি। এইখানে আমরা একটু ডব্লিউ বোসন কণার গাঠনিক চিত্র দেখতে পাচ্ছি। এই কণাগুলো দুর্বল নিউক্লিয় বলের বাহক। তবে আগের বলগুলোর মতো এর ভর শূন্য নয়। এই কণাগুলোর ভর আছে এবং এগুলো পলির বর্ধনীতি অনুসরণ করে না, অর্থাৎ একত্রে বা দুটি কণা একই সাথে অবস্থান করতে পারে। এদের আলাদা কোনো প্রতিকণা নেই, তারা নিজেরাই নিজেদের প্রতিকণা। এবার আমি হিগস বোসন নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটা হিগস বোসন কণা গঠন দেখেছি। এই হিগস বোসন কণার ক্ষেত্রে যখন এরা ধীরে ধীরে বল লাভ করে তখন এদের চলার গতি কমে যায়। হিগস বোসন কণার মাধ্যমেই ভর কণাতে পদার্থের কণাতে ভর স্থানান্তরিত হয়। আমরা দূরের রসে দেখেছি যখন কোনো ছোট কণা বা পোকামাকড় চলার চেষ্টা করে তখন ধীরে ধীরে সে দূরের রস গ্রহণ করে বা গায়ে মেখে ধীরে ধীরে বড় হতে থাকে। এই হিগস বোসন কণাও ঠিক এরকম ধীরে ধীরে ভর পেতে পেতে কিছুটা বড় হয়। এই হিগস বোসন কণায় কিশোর কণা বা গস পার্টিকেল নামে পরিচিত। আমরা যে কিশোর কণা বলে বিবেচনা করি এটাই হলো সেই হিগস বোসন কণা। আশা করি তোমরা এই হারমিয়ন মূলত হারমিয়ন কণা সম্বন্ধে ধারণা লাভ করেছ। হারমিয়ন কণা মোটামুটি দুই ধরনের, একটা হলো কোয়ার্ক এবং ইলেকট্রন, এবং দ্বিতীয়টা হলো বোসন কণা। এই বোসন কণা হচ্ছে দুই ধরনের, একটা হলো গস বোসন, একটা হলো হিগস বোসন। তো মোটামুটি আমরা দুই ধরনের হিগস বোসন কণা, দুই ধরনের গস বোসন কণা এবং দুই ধরনের হিগস বোসন কণা দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। এছাড়া মহাবিশ্বের কিছু মৌলিক কণা সম্পর্কে এই প্রমিত মডেলে আরো বেশ কিছু তথ্য রয়েছে, যেমন বৃহৎ সম্বলিত তত্ত্ব, যেখানে প্রমিত মডেলকে বর্ধিত করে তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বল থেকে একীভূত করার কথা বলা হয়েছে। এছাড়া অতি সমতা তত্ত্ব বা স্ট্রিং তত্ত্ব ইত্যাদিও এর সাথে জড়িত। এসব তত্ত্বের সাহায্যে বিজ্ঞানীরা আজ নিরলভাবে এ সকল কণা সৃষ্টির রহস্য উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে
তোমাদের পাটা দীর্ঘায়িত করবো না। মোটামুটি আজকে আমরা তোমাদের এই মহাবিশ্বের অন্তিম পরিণতি কি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং মহাবিশ্ব গঠনের মূল বস্তু কণা এবং ঘটনাগুলো আলোচনা করার চেষ্টা করেছি, কিছু কণা সম্বন্ধে ধারণা দিয়েছি। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা সেটা বই থেকে পড়ে আয়ত্ত করে দিবে। এই স্বল্প পরিসরে এত বৃহৎ বিষয় বোঝানো খুবই কঠিন, তারপর আমি ক্ষুদ্র চেষ্টা করি। সকলের সুস্থতা কামনা করি এবং আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পাঠ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।